কি হয়েছে অপরাজিতা? কাল রাত 9:30 পর্যন্ত তো তুমি ভালো ছিলে। রাত্রে কি সুশোভন আচমকা ট্যুর থেকে বাড়ি ফিরে এসেছে? মেয়েটা দুদিকে মাথা নাড়ল। কথা বলতে গিয়ে ওর ঠোঁট দুটি কেঁপে উঠল। তবুও মুখ নিচু করে কোনো ক্রমে বলল, সুশোভন আর কোনোদিন ট্যুর থেকে বাড়ি ফিরে আসবে না স্যার। সে বেঁচে নেই। নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘরে সবাইকে স্বাগত জানাই। এসে গেছি দ্বি বৈবাহিকাটা নারায়ণ সান্যালের একটি বিখ্যাত উপন্যাস পি.কে. বাসুর এক রোমহর্ষক গোয়েন্দা কাহিনী, তার পরবর্তী অংশ নিয়ে। পর্বের শুরুতে পূর্ববর্তী পর্বের শেষ অংশটুকু দিয়ে আজকের গল্প শুরু করেছি। ক্রমে আমরা এগিয়ে চলব উপন্যাসের পথ ধরে গল্পের পরবর্তী অংশের দিকে। খুব ভালো থাকবেন সবাই। প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর জানাবেন যে আপনারা কি ধরনের গল্প শুনতে চাইছেন, কেমন লাগছে, কোথায় কোথায় পরিবর্তন করলে ভালো হয়। আমাদের সাধ্যের মধ্যে আমরা নিশ্চয়ই পরিবর্তন করার চেষ্টা করব। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার। বেঁচে নেই? কে বেঁচে নেই? সুশোভন রায়? ওপরে নিচে শিরশ্চালন করে অপরাজিতা স্বীকার করে, হ্যাঁ। তুমি কেমন করে জানলে যে বেঁচে নেই সে? আমি তার মৃতদেহ স্বচক্ষে দেখেছি স্যার। কখন? কোথায়? প্রায় 2 ঘন্টা আগে, বেলা 9টা নাগাদ, রায়চৌধুরী ভিলার গেটের পাশে একটা ঝোপ জঙ্গলের ভেতর। রানী বলেন, কি বলছো তুমি অপরাজিতা? এই তো 5 মিনিট হয়নি আমি টেলিফোনে নির্মলার সাথে কথা বললাম। ও জানে না, ও জানে না, কেউ এখনো কিচ্ছু জানে না। সুশোভন খুন হয়েছে। কেমন করে জানলে ও খুন হয়েছে? ওর বুকে বুলেটের দাগ স্যার। রক্তে জায়গাটা ভেসে যাচ্ছে। বাসু বললেন, তুমি মুখ নিচু করে কথা বলছো কেন অপরাজিতা? আমার দিকে তাকাও দেখি। অপরাজিতা ওর চোখে চোখ রাখল। বাসু বললেন, কাল টেলিফোনে তুমি বলেছিলে তোমার হাতে একটা রিভলভার আছে। তুমি কি আত্মরক্ষা করতে ওকে গুলিটা করেছো? নাও, বিফোর ইউ আনসার, মনে রেখো আমি তোমার সলিসিটর আর রানী আমার সেক্রেটারি। এই কনফেশনে তোমার কোনো ভয় নেই। ওর চোখে চোখ রেখে অপরাজিতা বলল, না স্যার, আমি গুলি করিনি। তুমি এখনই বললে রায়চৌধুরী ভিলার গেটের পাশে মৃতদেহটা দেখেছ। 7 সকালে উঠে তুমি হঠাৎ সেই রায়চৌধুরী ভিলায় কেন গিয়েছিলে? আমি আমি ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে সেই ডিটেকটিভের খোঁজ নিতে গেছিলাম। যে লোকটা কাল রাতে আমাকে ওই লোডেড রিভলভারটা গুছিয়ে দিয়েছিল। বাসু রানী দেবীকে ইঙ্গিত করলেন। রানী নোট বইটা তুলে নিলেন হাতে। বাসু বললেন, তুমি পরপর সব কথা বলে যাও তো মা, শর্মিষ্ঠা পালের বাড়িতে যাওয়া থেকে। ভালো কথা। সেই ফটোটা দেয়ালে ছিল? ছিল স্যার। কাজটা এই কয়দিনের মধ্যেই মেরামত করা হয়েছে। বুঝতেই পারছেন, সুশোভন ওটা বাইরের ঘর থেকে সরিয়ে ফেলার উদ্দেশ্যেই বৃহস্পতিবারে ছবির কাজটা ভেঙে ফেলে। পরে যখন শোনে যে আমি তা সত্ত্বেও ওর ফটোটা দেখেছি, তখন ও কাজটা মেরামত করে ছবিটা আবার টানিয়ে দেয়। অল রাইট, ছবিটা সস্তানে ছিল। মিসেস পাল তোমাকে জানালেন যে ওরা এখন ওই ওয়াটার পিউরিফায়ারটা কিনতে পারছেন না। তারপর তুমি রাত 9টা নাগাদ বেরিয়ে এলে। তারপর কি হলো বলো? অপরাজিতা তার বিচিত্র অভিজ্ঞতার কথা গুছিয়ে বলে। প্রথম কথা, শর্মিষ্ঠা পালের বাড়ির কাছাকাছি যাবার পথে প্রায় 50 মিটার দূরে একটা ফিয়েট গাড়িকে পার্ক করা অবস্থায় দেখি। গাড়িতে লোক ছিল না। এ কথা কেন বলছি তা একটু পরে বুঝিয়ে বলব। গাড়িটার নাম্বার ছিল
1757। নাম্বারটা আমার মনে থাকার কথা নয়। মনে আছে এই জন্য যে বিয়েতে আমার ইতিহাসে অনার্স ছিল, আর ওই সালটা হচ্ছে পলাশীর যুদ্ধের জন্য চিহ্নিত বৎসর। সে যাই হোক, মিসেস পলের বাড়ি থেকে আমি রওনা হই পৌনে 9টায়। ফেরার সময় গাড়িটা ওখানে আছে কিনা আমি নজর করে দেখি, সেটার কথা আমার মনেও ছিল। বারাসাত থেকে আমি দমদমের দিকে ফিরতে থাকি। মিসেস পলের বাড়িটা ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে। সেই রাস্তাটা বেশ নির্জন, তবে চওড়া রাস্তা। ওই রাস্তাটা যেখানে ন্যাশনাল হাইওয়েতে পড়েছে, সেই জংশনে ইন্দ্রনারায়ণ চৌধুরীর বিরাট বাগান বাড়ি। ইন্দ্রনারায়ণ ওই অঞ্চলের একজন বিখ্যাত লোক, কোটিপতি ব্যবসাদার। তবে ওর ব্যবসা পশ্চিমবঙ্গে নয়, মহারাষ্ট্রে, গুজরাটে, কর্ণাটকে। তবু বছরে 3-4 বার উনি এই বাগান বাড়িতে এসে ওঠেন। আমি যখন হাইওয়ে থেকে 200 মিটার দূরে, তখন দেখি একজন লোক মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে থামতে বলছে, 2 হাত তুলে চিৎকার করছে। হেডলাইটের আলোয় দেখলাম লোকটির বয়স প্রায় 30-35, পরনে জিন্সের প্যান্ট, অবধাঙ্গে কোট টাই সোয়েটার, ভদ্র চেহারা, গুন্ডা গোছের তো নয়। আমি গাড়িটা সাইড করে থামালাম। আমার গাড়ির 4টে কাঁচই সম্পূর্ণ ওঠানো ছিল। পাশের কাজখানা একটু নামিয়ে বললাম, কি চান? ভদ্রলোক জানলার কাছে সরে এলো, বলল সে ইন্দ্রনারায়ণের সঙ্গে দেখা করতে এসেছিল, তার সঙ্গে ওর কি যেন এক বিজনেস অ্যাপয়েন্টমেন্ট ছিল। ইন্দ্রনারায়ণ আজ দুপুরে মুম্বাই থেকে ফেরার কথাও ছিল, কিন্তু ওর প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। উনি মাঝরাতে হয়তো দমদমে পৌঁছবেন। এদিকে দুর্ভাগ্যবশত ওর গাড়িটার একটা চাকা পাংচার হয়ে গেছে। স্টেপনিতে যে টায়ারটা আছে সেটাও জখম। ও আমাকে অনুরোধ করলো ওকে হাইওয়ের পেট্রোল পাম্প পর্যন্ত লিফট দিতে, তাহলে ও টায়ার টিউবটা মেরামত করিয়ে আনতে পারবে। কিন্তু এসব রাস্তায় আজকাল মস্তানদের দারুণ দৌরাত্ম। পুলিশ, মস্তান, রাজনৈতিক নেতাদের ত্রিকোণ আদাতের কথা তো সবাই জানে। আমি রাজি হতে পারি না। ও আমার বিশ্বাস উৎপাদন করতে ওর গাড়ির দিকে টর্চের আলো ফেলে দেখালো। দেখলাম সত্যি পিছনের ডিকিটা ওঠানো, পিছনে একটা টায়ার একেবারে বসে গেছে। আর সেই সঙ্গেই নজর হলো ফিয়েট গাড়ির নম্বরটা, পলাশীর যুদ্ধ। আমার মনে হলো এ আপনাদেরই এজেন্ট হবে, আপনার অথবা সুকৌশলীর। সেজন্যই ও মিসেস পালের বাড়ির কাছাকাছি এতক্ষণ অপেক্ষা করছিল। আমি ওকে সরাসরি প্রশ্ন করলাম, আপনি কি পিকে বাসু বার আটলার নাম শুনেছেন? ও বলল, নিশ্চয়ই, তাকে কে না চেনে, তবে চাক্ষুষ কখনো দেখিনি বা আলাপ পরিচয় নেই। হঠাৎ একথা কেন? আমি বললাম, তিনি আমার গার্জেন। তিনি আমাকে পরামর্শ দিয়ে রেখেছেন শহরের বাইরে, বিশেষ করে রাতে নির্জন কোথাও কোনো অপরিচিত লোককে গাড়িতে লিফট না দিতে। তাই আই এম সরি। লোকটা বলল, তিনি তো পণ্ডিতের মতোই সুপরামর্শ দিয়েছেন। কারেক্ট, ভেরি কারেক্ট। এটা শহরের বাইরে, রাত্রিকাল এবং নির্জন রাস্তা। নাও দিস ইজ মাই অ্যান্সার। এবার কি বলবেন? কোথাও কিছু নেই, সে কাচের ফাঁক দিয়ে একটা লোডেড রিভলভার আমার কোলের ওপর ফেলে দিল। বলল, এখন আপনি সশস্ত্র আর আমি নিরস্ত্র। আমি কখনো কোনো বাদরামো করলেই আপনি গুলি চালিয়ে দেবেন। হলো তো? এবার দরজাটা খুলুন, আমি জখম টায়ারটা নিয়ে আসি। বাসু বললেন, জাস্ট আ মিনিট, ওটা লোডেড রিভলভার, তা কি করে বুঝলে? আমি চেম্বারটা খুলে দেখলাম তো স্যার, 6টা ফোকরে 6টা বুলেট ভরা আছে। কিন্তু 6টাই যে ব্ল্যাক কার্টিজ নয় বা এক্সপেন্ডেড কার্টিজ নয়, তা তুমি কি করে বুঝলে? একটু চিন্তা করে অপরাজিতা বলল, আই এম সরি স্যার, এসব সম্ভাবনার আশঙ্কা আমার আদৌ হয়নি। বোধহয় আমি তখন বিশ্বাস করেছিলাম যে ও আপনাদেরই লোক। তা না হলে আমার কোলে ওভাবে রিভলভারটা ফেলে দেবে কোন সাহসে?
তা কেউ কখনো দেয় অজানা অচেনা মানুষকে, যে ইচ্ছা করলেই গাড়ি হাঁকিয়ে চলে যেতে পারে, গুলি করতে পারে? বাসু বললেন, বয়স বলছো বছর 30, দেখতে কেমন? ভালোই, আই মিন সুন্দর। কেন বলুন তো? যাই হোক, তারপর কি হলো বলো। অপরাজিতা জানায়, লোকটি কোনো রকম অসভ্যতা করেনি। যেখানে লোকটাকে গাড়িতে তুলে নিয়েছিল সেখান থেকে ন্যাশনাল হাইওয়ের পেট্রোল পাম্পের দূরত্ব ছিল 7 কিলোমিটারের মতো। লোকটাকেও পেট্রোল পাম্পে নামিয়ে দিল। পাশেই ছিল একটা টায়ার মেরামতির দোকান। লোকটা যখন টায়ার টিউব ইত্যাদি মেরামত করতে ব্যস্ত, তখন সুযোগ বুঝে অপরাজিতা বাসু সাহেবকে ফোনটা করে এয়ারপোর্ট হোটেলের ডাইনিং হলে। তারপর মেরামত করা টায়ার টিউব নিয়ে ওরা ফিরে যায় রায়চৌধুরী ভিলার পাশ দিয়ে সেই পলাশির যুদ্ধ প্রাঙ্গণে। অপরাজিতা তার গাড়ির হেডলাইটটি ফেলে ওকে সাহায্য করে টায়ারটা বদলাতে। সবকিছু মিটে গেলে ছেলেটি বলে, কি আশ্চর্য দেখুন তো, যদিও 8 ঘন্টা আগে পথ বন্ধনহীন গ্রন্থি বেঁধে দিয়েছে, তবু আমরা এখনো পরস্পরের নাম জানি না। অপরাজিতা তখন তার গাড়ির ভেতর, দরজাটা লক করা, কাজ অল্প নামিয়ে কথা হচ্ছে। ওর তখনও দৃঢ় ধারণা যে লোকটা বাসু সাহেবের এজেন্ট অথবা কৌশিকদার। ওর কাছে নামটা অনায়াসেই জানা যেতে পারে। তাই কৌতুক ভরে সে বলে ওঠে, এমনটাই তো হয় জীবনে, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা। ছেলেটা বললে, তবু আপনার নামটা? অপরাজিতা কৌতুক করে বলে, অপরাজিতা গুপ্তা। ছেলেটা মিষ্টি হেসে বলে, আপনি গুপ্তা, আমি আবার আপনার দাস, অপ্রকাশ দাস। চলি, গুড নাইট। দুজনে একের পিছে আরেক গাড়িতে স্টার্ট নেয়। অপ্রকাশ ন্যাশনাল হাইওয়েতে পড়ে বাঁদিকে মোড় নেয় বারাসাতের দিকে। অপরাজিতা ডান দিকে মোড় নিয়ে ফিরে আসে বিরাটিতে। গাড়িটা গ্যারেজে ঢোকাতে গিয়ে হঠাৎ নজর হয়, কি সর্বনাশ, ওর পাশের সিটে পড়ে আছে সেই রিভলভারটা। সেটাকে অ্যাটাচি কেসে ভরে ও ফিরে আসে বাড়িতে। নির্মলাকে বলে, প্রচন্ড মাথা ধরেছে রে, আমি আর কিছু খাবো না, তুই খেয়ে নে, আমি শুতে যাচ্ছি। নির্মলা খপ করে ওর হাতখানা চেপে ধরে বলে, কি হয়েছে বলতো? হয়েছে মানে কার? তোর, শুধু তোর একার নয়, সুশোভনের। তোরা দুজনে কি আমাকে লুকিয়ে প্রেম মহব্বতের খেলা খেলছিস? বাসু বলেন, তখন তুমি সব কথা খুলে বললে তোমার বান্ধবীকে? আগে না স্যার, সব বলিনি। সুশোভনের সঙ্গে আমার যে কোনো অবৈধ সম্পর্ক গড়ে ওঠেনি, এ কথাকে জোর দিয়ে বোঝাবার চেষ্টা করি। ও হয়তো মনে প্রাণে বিশ্বাস করতে পারেনি। কেন এত রাত হলো বোঝাবার জন্য সন্ধ্যার বিচিত্র অভিজ্ঞতাটা ওকে বিস্তারিতভাবে বলি। মাঝ রাস্তায় একটা ছেলে আমাকে কিভাবে আটকেছিল তাই থেকে শুরু করে তার রিভলভারটা ফেলে যাওয়া অবধি। নির্মলা কিন্তু বিশ্বাস করে না, বলে, কই দেখি যন্ত্রটা। অপরাজিতা তখন তার অ্যাটাচি কেস খুলে রিভলভারটা দেখায়। চেম্বারটা খুলে দেখায় তাতে পরপর 6টা বুলেট সাজানো। নির্মলা কেমন যেন অবাক হয়ে যায়, কি যেন সে ভাবছিল। তারপর হঠাৎ নিজের ঘরে চলে যায়, দৌড় বন্ধ করে দেয়। ওর এই ভাবান্তরের কোনো অর্থ খুঁজে পায় না অপরাজিতা। সেও জামা কাপড় ছেড়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ে। স্থির করে কাল খুব ভোরে উঠে রায়চৌধুরী ভিলায় চলে যাবে। রাত্রে ইন্দ্রনারায়ণ মুম্বাই থেকে নিশ্চয়ই ফিরে এসেছেন। তার কাছ থেকে জানা যাবে গতকাল সন্ধ্যায় কার সঙ্গে তার বিজনেস অ্যাপয়েন্টমেন্ট ছিল। 10:30টায় বাসু সাহেবের চেম্বারে ওর দেখা করার কথা। সেটা অনেক দূর, নিউ আলিপুরে। তাই স্থির করে খুব ভোর ভোর নির্মলাকে কিছু না বলেই ও রায়চৌধুরী ভিলায় চলে যাবে। মনে মনে ভাবে, গতকাল ইন্দ্রনারায়ণের নিশ্চয়ই খুব ধকল গেছে প্লেন ক্যান্সেল হওয়াতে।
হয়তো ভোর রাত্রে ফিরেছেন, হয়তো সকালে ঘুম ভাঙতে তার বেলা হবে, কিন্তু তার ভ্যালে বা পার্সোনাল সেক্রেটারি জাতীয় কেউ না কেউ নিশ্চয়ই বলতে পারবে কাল সন্ধ্যায় কার সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। বিছানায় শুয়ে শুয়ে বাতি নিভিয়ে সন্ধ্যের কথা ওর মনে পড়ছিল। বিরাটি শহর কলকাতার একটু বাইরে, বেশ শীত ভাব। ওয়ার পরানো কম্বলটা ভালো করে গায়ে টেনে নেয় সে, আর মনে পড়ে ছেলেটির চেহারা, সুন্দর আর কি স্মার্ট, আশ্চর্য। অবলীলাক্রমে সে তার লোডেড রিভলভারটা অপরাজিতার কোলে ফেলে দিল। কি করে বিশ্বাস করলো অপরাজিতাকে? কি করে বিশ্বাস করলো এই অপরিচিতা মেয়েটিকে? ও যদি যন্ত্রটা নিয়ে সিধে রওনা দিত, না, তাহলেও পালাতে পারতো না। নম্বর প্লেট দেখে ও পলাতকাকে ঠিক পাকড়াও করত। কিন্তু লোকটা কি করে? ইন্দ্রনারায়ণের সঙ্গে দেখা করতে এসেছিল বিজনেসের ব্যাপারে। হয়তো এই অল্প বয়সেই সে বড় বিজনেসম্যান হয়ে উঠেছে, তাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য একটা রিভলভার লাইসেন্সও পেয়েছে। কেমন খুঁড়িয়ে শেষের কবিতার উদ্ধৃতিটা শুনিয়েছে, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। ও বোধহয় ইচ্ছা করেই রিভলভারটা ফেলে গেছে। উপন্যাস বা সিনেমাতে তো এমনটা প্রায়ই দেখা যায়। রিভলভারটা ফেরত দিতে ওকে খুঁজে খুঁজে যেতে হবে অপ্রকাশের কাছে, অথবা খুঁজে খুঁজে অপ্রকাশকে প্রকাশিত হয়ে আসতে হবে অপরিচিতার কাছে। বাসু সাহেব জোর দিয়ে বলেছিলেন তিনি কোনো এজেন্টকে বারাসাতে পাঠাননি। সে যাই হোক, ইন্দ্রনারায়ণের দপ্তর থেকে যদি খোঁজ না পাওয়া যায়, মোটর ভেহিকেলের ডিপার্টমেন্ট নিশ্চয়ই বলতে পারবে 1757 নম্বর গাড়ির, কিন্তু না, ওইটা তো গাড়ির পুরনো নম্বর নয়। তাহলে ঠিক আছে, প্রয়োজনে খবরের কাগজে, পার্সোনাল কলামে তো বিজ্ঞাপন দেওয়াই যায়। গরজ কি তার একার? রাতে ভালো করে ঘুম হয়নি তার, কি সব আজে বাজে স্বপ্ন দেখেছে। যাই হোক, ও যখন বিরাটি থেকে রওনা দেয় তখনও নির্মলা বিছানা ছাড়েনি, তার সারা শব্দও পাওয়া যায়নি। রায়চৌধুরী ভিলাতেও সব শুনশান। গেট খুলে ভেতরে ঢুকে আবার গেট বন্ধ করে দিল, না হলে গরু ছাগল ঢুকে গাছপালা নষ্ট করবে। ত্রিসীমানায় কাউকে দেখতে পেল না। পোর্চের নিচে গাড়িটা রেখে ও নেমে এল, কটা ধাপ উঠে বেল বাজাল। ভিতরে একটা সুরেলা আওয়াজ শুরু হতে না হতেই শোনা গেল সারমেয় গর্জন। খুব ভারী গলা, ডোবারম্যান না হলেও অ্যালসেশিয়ান তো বটেই। বৃদ্ধ শ্রেণীর একটি লোক দরজা খুলে দাঁড়াল, হাঁটু পর্যন্ত খাটো ধুতি, গায়ে গেঞ্জির ওপর হাত কাটা সোয়েটার, কাঁধে তোয়ালে বা ঝাড়ু। জানতে চাইল কোত্থেকে আসছেন। বিরাটি থেকে। সাহেব কি মুম্বাই থেকে কাল রাত্রে ফিরেছেন? সাহেব মানে কোন সাহেবের কথা বলতেছেন? মিস্টার ইন্দ্রনারায়ণ চৌধুরী। হায় রে মোর পোড়া কপাল, তিনি মুম্বাই থেকে আসতে যাবেন কেন গো? এ বাড়িতেই তো তিনি রয়েছে, তা মাসখানিক তো হবেই। আপনি তার সাথে দেখা করতে চান? ওই যে কি বলে, হ্যাঁ হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট আছে। অপরাজিতা বেশ ঘাবড়ে যায়। ইন্দ্রনারায়ণ যদি মাসাধিক কাল কলকাতাতেই আছেন, তাহলে কাল সন্ধ্যায় সেই ছেলেটা অহেতুক মিথ্যা কথা বলল কেন? বৃদ্ধ শ্রেণীর লোকটি তাগাদা দেয়, অ্যাপয়েন্টমেন্ট না কি কয় আছে মাঠান। অপরাজিতা সামলে নিয়ে বলে, না, নেই। আমি ঠিক বড় সাহেবের সাথে দেখা করতে চাইছি না। তার ভ্যালে মানে সেক্রেটারি বা বাড়ির লোকজন কেউ কি আছেন? লোকটা স্পষ্টতই বিরক্ত হয়। বলল, কাল রাতে অনেকক্ষণ পর্যন্ত খানাপিনা হয়েছে, সবাই এখনো কুম্ভকর্ণে। এখনো তো 8:30টাও বাজেনি। আপনি 10টা নাগাদ আসবেন না হয় মাঠান। অপরাজিতা নিজের গাড়িতে ফিরে এলো। লোকটা সদর দরজা বন্ধ করে দিল। ত্রিসীমানায় জনমানব নেই, শুধু বাড়ির ভেতর থেকে
সেই মেঘ গর্জনের মতো সারমেয় গর্জন, যেন বলছে, কে বটো হে তুমি? সাত সকালে আমাদের বাড়িতে ঝামেলা পাকাতে এসেছো? তুমি জানো না এখানে আমার মনিবেরা নাচ গান খানা পিনা করে মাঝরাতে শুতে যায়? বেলা 9টার আগে তাদের খোয়ারই ভাঙে না। গাড়িটা স্টার্ট দিতে গিয়ে মনে হলো, তাহলে লোকটা কাল কেন ওকে রুখেছিল? অসৎ উদ্দেশ্য তো কিছু ছিল না। টায়ার সারিয়ে নিয়ে খোশ মেজাজে বাড়ি চলে গিয়েছিল। কিন্তু রিভলভারটার কথা তার একবারও খেয়াল হলো না। ভাবতে ভাবতে ফার্স্ট গিয়ারে গেট পর্যন্ত এগিয়ে এসেছে। এবার নামতেই হলো। গেট খুলতে হবে এবং ওপারে গিয়ে গেট বন্ধ করতে হবে। হঠাৎ কি খেয়াল হলো, গাড়িটা থামিয়ে ও অ্যাটাচি কেস থেকে রিভলভারটা বার করলো। ওর দাদুর একটা রিভলভার ছিল। চেম্বার খোলার কায়দা ও ভালোভাবেই জানে। দিনের আলোয় ভালো করে দেখবে বলে ও চেম্বারটা খুললো। আর তৎক্ষণাৎ ওর নজরে পড়ল, ব্যারেলের সামনে রয়েছে যে বুলেটটা, সেটা এক্সপেন্ডেড। তার গায়ে ইন্ডেন্টেশনের দাগ, সেটি ব্যয়িত বীর্য। নিক্ষেপকারী যদি লক্ষ্যভ্রষ্ট না হয়ে থাকে, তাহলে ওই ছোট্ট দাগটার অর্থ একটা মানুষের প্রাণ। ও কি করবে ভাবতে ভাবতেই আরো একটা অপ্রত্যাশিত জিনিস ওর নজরে পড়ে গেল। আঁতকে উঠলো অপরাজিতা। এ কি? বুগেনভেলিয়ার ঘন ঝোপের ভেতর থেকে বার হয়ে আছে একটা মানুষের দ্রুত শুদ্ধ পা। পুরুষ মানুষ, পরনে জিন্সের প্যান্ট, ফিতে বাঁধা শু, ঊর্ধ্বাঙ্গে গলা বন্ধ সোয়েটার। মুখটা দেখা যাচ্ছে না, সেটা জঙ্গলের ভিতর। অপরাজিতার হাত পা হিম হয়ে এলো। গাড়িটা রাস্তার পাশে পার্ক করাই ছিল। ও গাড়ি থেকে নেমে চারদিকে তাকিয়ে দেখল। ত্রিসীমানায় মানুষজনকে নজরে পড়ল না। রায়চৌধুরী ভিলার সদর দরজাটা এখান থেকে সরাসরি দেখা যায়, কিন্তু সেটা বন্ধ। সেই ভৃত্যস্থানীয় লোকটি নিজের কাজে চলে গেছে। সারমেয় গর্জনটাও থেমে গেছে। অপরাজিতা দ্রুত পদে এগিয়ে গেল, রাস্তা ছেড়ে বার্ন এ, তারপর বুগেনভেলিয়ার জঙ্গলের ভিতর। কাছে গিয়ে দেখলো গোটা মানুষটাকে। শুধু মুখটুকু একটা বুগেনভেলিয়ার ডালে ঢাকা পড়েছে। হাত দিয়ে সাদা সাদা ফুল ভরা ডালটাকে সরিয়ে ও বজ্রাহত হয়ে গেল। সুশোভন, হ্যাঁ সুশোভন রায়। তার বুকের বাদিকে বুলেটের ক্ষতচিহ্ন। সাদা বুগেনভেলিয়ার ফুলগুলো রক্তের লালে লাল হয়ে গেছে। রক্তে ভেসে গিয়েছে ঘাস। নিচু হয়ে স্পর্শ করে দেখলো ও দেহটা। নারী দেখার প্রশ্নই ওঠে না। জানুয়ারির শীতে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে মৃতদেহটি। পায়ে পায়ে ও ফিরে আসছিল। দুটো পাই টলছে, যেন কাল রাতের শ্যাম্পেনের প্রভাব এখনো কাটেনি। হঠাৎ ওর মনে পড়ে গেল ওর হাতে একটা রিভলভার, যার একটা বুলেট এক্সপেন্ডেড। বিদ্যুৎ চমকের মতো ওর মনে হলো, এটাই মার্ডার ওয়েপন। কাল সেই বদমাইশটা কায়দা করে সেটা ওর কাছে গুছিয়ে দিয়ে গেছে। দূরে একটা তেঁতুল গাছকে লক্ষ্য করে প্রাণপণে জোরে সে ওই রিভলভারটাকে ছুঁড়ে ফেলে দিল। তখন ঠিক কটা ওর খেয়াল নেই। তারপর কি করে সেই রায়চৌধুরী ভিলা থেকে মাথা ঠান্ডা রেখে এই নিউ আলিপুর পর্যন্ত ড্রাইভ করে আসতে পেরেছে তাও নিজেই জানে না। তবে এটুকু মনে আছে, মাঝে মাঝে ও গাড়ি থামিয়েছে, রাস্তার টিউবওয়েলে সেই জানুয়ারি সকালে মুখ হাত পা ধুয়েছে। তারপর বুকের ধূপপুকুরিটা থামলে আবার গিয়ে বসেছে স্টিয়ারিং এর সামনে। বাসু বললেন, শোনো মা, এই জীবনে মানুষ সবচেয়ে বড় ভুল করে যখন ডাক্তারের কাছে লজ্জায় রোগের লক্ষণ লুকায়, অথবা ভয়ে সলিসিটারের কাছে সত্য। বলো অপরাজিতা, তুমি যা বললে তা সত্য, আদ্যন্ত সত্য। সত্য বই মিথ্যার কোনো প্রলেপ লাগাবার চেষ্টা নেই। বাসু সাহেবের চোখে চোখ রেখে ও বলল,
আমি মিথ্যা কথা বলিনি স্যার, যা বলেছি তা সত্য, অত্যন্ত সত্য, বর্ণে বর্ণে সত্য। অল রাইট, তোমাকে জেরা করার সময় নেই, আমি মেনে নিচ্ছি যা বললে তা সত্য। তুমি যদি এক বিন্দুও মিথ্যা কথা বলে থাকো তাহলে সেটা তোমার মৃত্যুবান হয়ে ফিরে আসতে পারে। যা হোক, যা বলছি মন দিয়ে শোনো। আজও তোমার নানা রকম অ্যাপয়েন্টমেন্ট আছে নিশ্চয়ই, সেই মতো কাজ করে যাও। সকালে কি দেখেছো তা ভুলে যাও। কিন্তু একটা মৃতদেহ পড়ে থাকতে দেখলে পুলিশে খবর দেওয়াটা কি আমার কর্তব্য নয় স্যার? নিশ্চয়ই, খবর তো তুমি দিয়েছো। পুলিশকে জানাবার জন্য তোমার সলিসিটারকে সব জানিয়েছো। বাকি দায়িত্ব আমার। তবে খুব সাবধানে ড্রাইভ করো। শরীর খারাপ মনে হলে কোনো হোটেলে গিয়ে একটা ঘর বুক করে বিশ্রাম নাও। হয়তো এই অবস্থায় তুমি নির্মলার মুখোমুখি হতে চাও না, তাই না? আমি নির্মলাকে জানাবো না? না, তুমি যদি চাও তো বলো, কৌশিককে বলি তোমাকে কোনো হোটেলে পৌঁছে দিতে। সেখান থেকে ফোন করে অফিসে একদিনের ক্যাজুয়াল লিভ নাও। তার দরকার হবে না স্যার, আমি পারবো। আচ্ছা, চলি। অপরাজিতা রওনা হয়ে যেতেই বাসু সাহেব টেলিফোন তুলে ভবানী ভবনে হোমিসাইডে ফোন করে সার্জেন্ট বরাটকে চাইলেন। বরাট বহুবার আদালতে বাসু সাহেবের জেরায় মুখোমুখি হয়েছে। ছদ্ম বিনয় নিয়ে বলে, বলুন স্যার, কিভাবে আপনার সেবা করতে পারি? আমাকে নয় বরাট, সেবা করবে জনগণকে। তোমাকে একটা খবর দেওয়ার জন্যই ফোন করছি। ন্যাশনাল হাইওয়ে দিয়ে রানাঘাট যাওয়ার পথে বারাসাতে 3 কিলোমিটার আগে ইন্দ্রনারায়ণ চৌধুরীর বিরাট একটা বাগান বাড়ি পড়ে। চিনি স্যার, ইন্দ্রনারায়ণ একজন A1 ভিআইপি, বলে যান। ওই রায়চৌধুরী ভিলায় ঢুকলে গেটের ডান দিকে রাস্তা থেকে একটু ভিতরে বুগেনভেলিয়া ঝোপের মধ্যে পড়ে আছে একটা মৃতদেহ। পুরুষ মানুষ, বছর 30 বয়স। মনে হয় কাল সন্ধে রাতে খুন হয়েছে। খুনই যে হয়েছে তা কেমন করে জানলেন? জানি না, আন্দাজ করছি। বুকে একটা বুলেটের চিহ্ন। আত্মহত্যা করলে সচরাচর জঙ্গলে গিয়ে কেউ করে না। আপনি এ তথ্যটা কেমন করে জানলেন? আমার একজন মক্কেল মৃতদেহটা দেখতে পেয়েছে। কি নাম মক্কেলের? কোথায় আছেন তিনি এখন? সেটা আমি বলতে পারবো না। আপনি জানেন না? এ প্রশ্নটাই অবৈধ। আইনের নির্দেশে একটা অপরাধ সংঘটিত হয়েছে জানলে তা পুলিশকে জানানো উচিত। তা আমি জানালাম। আইন একথা বলে না যে কোন মক্কেলের মাধ্যমে আমি তথ্যটা জেনেছি তা পুলিশকে জানাতে হবে। আচ্ছা, আপাতত এই পর্যন্তই, রাখলাম। থ্যাংক ইউ স্যার। বাসু ক্র্যাডেলে টেলিফোনটা নামিয়ে রাখলেন। কৌশিককে নিয়ে যখন বাসু সাহেব রওনা হলেন বিরাটির দিকে, রানীকে বলে গেলেন, তুমি আর সুজাতা লাঞ্চটা সেরে নিও। আমাদের ফিরতে হয়তো বিকেল হয়ে যাবে। আমরা দুপুরে কোথাও একটা লাঞ্চ করে নেব। সুজাতা বলল, আপনার ভাগ্নি এবার বরং বাড়িতে থাক না মামু, মামিমাকে সঙ্গ দেবে। সদ্য বিধবার কাছে যাচ্ছেন, আমি গেলেই। তুমি চলো, কিন্তু তুমি যা ভাবছো তা নাও হতে পারে। আমরা হয়তো এয়ারপোর্ট হোটেলে লাঞ্চ খাবো না, পথের ধারে কোনো ধাবায় গোস্ত রুটি খাবো। কৌশিক হো হো করে হেসে ওঠে। বসুন মামু, গাড়িটা বার করি, তেল কম আছে কিন্তু, নিয়ে নেবে। বাসু আর সুজাতা তৈরি হয়ে গাড়িতে উঠতে যাবেন, এমন সময় এলো এক কুরিয়ার পিয়ন। বাসু সাহেবের নামাঙ্কিত খাম। প্রেরকের ঘরে নামটা লেখা আছে মিনতি দাসী, মেরি নয়। রানী দেবী সই করে খামটা নিলেন। বাসু বললেন, খুলো না, দাও, পকেটে রাখি, সময় মতো পড়ে নেব। নতুন কোনো কেস হবে হয়তো, পড়লেই চিন্তাধারা বিক্ষিপ্ত হয়ে উঠবে। গাড়ি নিয়ে ওরা যখন বিরাটিতে অপরাজিতার ঠিকানায় এসে পৌঁছলেন, তখন বেলা 1:45।
ডোরবেল বাজাতেই দরজা খুলে দিল নির্মলা নিজে। একটু অবাক হয়ে বললে, কাকে খুঁজছেন? বাসু বললেন, তুমি নির্মলা তো, নির্মলা রায়? আগে হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। না মা, তুমি আমাকে আগে কখনো দেখোনি। আমার নাম P.K. বাসু। আমি হাইকোর্টে ক্রিমিনাল সাইডে। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে নির্মলা বলে উঠল, আপনি ব্যারিস্টার খাটা সিরিজের P.K. বাসু? বাসু বললেন, তা বলতে পারো। আমি এসেছি তোমার সাথে কিছু জরুরি আলোচনা করতে। আমার সঙ্গের এই মেয়েটি। এবারও বাধা দিয়ে নির্মলা বলল, জানি, সুকৌশলীর সুজাতা। আসুন, ভেতরে আসুন, বসুন। সুজাতার খুব খারাপ লাগছিল, বিশেষ করে নির্মলার সিঁথিতে জল জল করছিস। ও বোধহয় এখনই স্নান করে প্রসাধন করেছে। বেচারি, জানে না এই ওর শেষবারের মতো সধবা শৃঙ্গার। বৈঠকখানায় ওদের বসিয়ে নির্মলা বলল, বলুন, ঠান্ডা কিছু খাবেন? না, আমি তোমার সঙ্গে অপরাজিতা করের বিষয়ে কিছু কথা বলতে এসেছি। চিতা? কেন? তার কি হয়েছে? সে কোথায়? অপরাজিতা তোমাদের এ বাড়িতে ভাড়াটে হিসেবে আছে, তাই না? না না, ভাড়াটে নয় তো, পেইং গেস্ট। শয্যা আর প্রাতরাশ। মাঝে মাঝে রাতে ডিনারটা আমরা একই সাথে করি। কখনো বা লাঞ্চও খাই, কিন্তু সেসব হিসেবের বাইরে। কেন বলুন তো? ও তো ভ্যাকুয়াম ক্লিনার আর ওয়াটার পিউরিফায়ার বিক্রি করতে ঘুরে ঘুরে বেড়ায়। আগে হ্যাঁ। কাল সন্ধ্যা রাতে কোথায় গিয়েছিল তুমি জানো? ওর ক্লায়েন্টের নাম ঠিকানা তো জানি না, কিন্তু বাড়িটা রায়চৌধুরী ভিলার কাছাকাছি। বারাসাত যেতে রায়চৌধুরী ভিলা পড়ে, জানেন তো? চিনি চিনি। ও ফিরে এসে রাত্রে তোমাকে অদ্ভুত একটা অভিজ্ঞতার কথা বলেছে না? নির্মলা একটু চিন্তা করে নিয়ে বলল, জিতা, আই মিন অপরাজিতা কি আপনার ক্লায়েন্ট? ইয়েস, শি ইজ। নির্মলা এবার একটু ইতস্তত করে বলল, কিছু মনে করবেন না স্যার, কিন্তু আপনি যে সত্যি সেই P.K. বাসু, তা আমি কি করে বুঝবো? বাসু নিঃশব্দে হিপ পকেট থেকে ওর ড্রাইভিং লাইসেন্সটা বের করে দেখালেন। আমি কিছুই মনে করিনি নির্মলা, বরং এটা যাচাই না করে যদি তোমার নিকটতম বান্ধবীর গোপন কথা আমাকে বলে ফেলতে, তাহলেই আমি তোমাকে নীরের ভাবতাম। এবার বলো। নির্মলা সবিস্তারে গত রাত্রের অভিজ্ঞতার কথা বলে গেল। রিভলভারের কথাও গোপন করল। অপরাজিতা যা বলেছে হুবহু এক। তুমি চেম্বারটা খুলে দেখলে তাতে 6টা বুলেট আছে? আগে না, রিভলভার কিভাবে খুলতে হয় আমি জানি না। জিতাই খুলে দেখালো, 6টা তাজা বুলেট। তাজা বুলেট? কেমন করে বুঝলে? আগে আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না তো। বলছি যে 6টাই যে তাজা বুলেট তা বুঝলে কি করে? একটা ব্ল্যাঙ্ক কার্ট্রিজ ছিল কি ছিল না, কোনো বুলেট এক্সপ্যান্ডেড মানে ব্যয়িত বুলেট কিনা বুঝলে কি করে? নির্মলা সলজ্জে স্বীকার করে, এর আগে কখনো কোনো রিভলভার সে স্পর্শ করে দেখেনি। সিনেমায় আর টিভিতে দেখেছে শুধু। এসব বিষয়ে ওর কোনো ধারণাই নেই। বাসু বললেন, তোমাকে খুলে বলি নির্মলা, তোমার বান্ধবী অপরাজিতা একটা ভীষণ বিপদে পড়ে গেছে। ওর মুখ চোখ শুকিয়ে ওঠে। বলে, ওই রিভলভারের ব্যাপারে? হ্যাঁ। তোমার কি মনে হয়নি যে ওই রিভলভারে কেউ একটা খুন করে তোমার বান্ধবীর কাছে পৌঁছিয়ে দিয়ে গেছে, যাতে হত্যাপরাধ তার ওপর বর্তায়? রীতিমতো শুকনো মুখে নির্মলা স্বীকার করে, এরকম আশঙ্কা তার আদৌ হয়নি। তোমার কর্তাটি কোথায়? সুজাতা এই নৃশংস প্রশ্নটা সহ্য করতে পারল না। উঠে গেল দেওয়ালে একটা গ্রুপ ফটো দেখতে। নির্মলা স্বীকার করল, ওর স্বামী
ট্যুরে গেছে। মাসের মধ্যে দিন 15 তাকে বাইরে থাকতে হয়। স্বামীর ব্যবসাটা কিসের তাও জানে না। আবার কোনো লোক কখনোই ব্যবসা সংক্রান্ত কোনো কাজে ওর স্বামীর সঙ্গে দেখা করতেও আসেনি। টেলিফোনও কখনোই আসে না। কিন্তু এসব কথা কেন উঠছে? বাসু বলেন, তোমার কৌতূহল হয় না মা? হয়, কিন্তু জিজ্ঞাসা করলেও প্রচন্ড ধমক দেয়। বলে, রোজগার করার দায়িত্ব ওর, আর সংসার চালানোর আমার। অত কৌতূহল নাকি ভালো না। কতদিন বিয়ে হয়েছে তোমাদের? 2 বছর হয়নি। বাসু একটু ইতস্তত করে বললেন, তুমি আমার মেয়ের বয়সী, একটা কথা খোলাখুলি জানতে চাইছি, কিছু মনে করো না মা। তোমার মনে কি কখনো কোনো সন্দেহ জাগেনি যে তোমার পেছনে ওরা দুজনে গোপনে? বাসু অর্থপূর্ণভাবে বাক্যটা অসমাপ্ত রাখলেন। নির্মলা মাথা নিচু করে স্বীকার করল, সন্দেহ হয়েছে। আপনি কি কিছু জানেন? বাসু বলল, অপরাজিতার বয়ফ্রেন্ডকে আমি দেখেছি। তোমার স্বামীর কোনো ফটো কি আমায় দেখাতে পারো? নির্মলা তক্ষুনি উঠে গেল। সুজাতা অস্ফুট গলায় বলল, উফ, কি নৃশংস আপনি মামু। মেয়েটা এখনো জানে না যে ও সদ্য বিধবা হয়েছে, আর আপনি? শাট আপ! আইনত নির্মলার বিয়েই হয়নি, ও বিধবা হলো কি করে? সুজাতা জবাব দেওয়ার সুযোগই পেল না। তার আগেই নির্মলা ফিরে এলো ফ্যামিলি অ্যালবাম নিয়ে। সুশোভনের একাধিক ফটোগ্রাফ রয়েছে সেখানে। প্রথম পাতাতেই ওদের যুগলের ছবি, বিয়ের পরই তোলা। বাসু বললেন, না, এই ছেলেটি তো অপরাজিতার বয়ফ্রেন্ড নয়। এমন সময় ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। বাসু খপ করে চেপে ধরল নির্মলার হাত। বললেন, থানা থেকে হতে পারে, আমি দেখছি। এগিয়ে এসে টেলিফোনটা তুলে নিয়ে নাম্বারটা ঘোষণা করলেন। ও প্রান্ত থেকে মহিলা কণ্ঠে মোলায়েম প্রশ্ন হলো, জিতা আছে অপরাজিতা? আপনি কে বলছেন? ও প্রান্তবাসিনী ধমকে ওঠেন, আপনি কে? বাসু প্রতিধ্বনি করেন, আপনি কে? এবার ও প্রান্তের টেলিফোনটার হাত বদল হয়। গম্ভীর কণ্ঠে কেউ ঘোষণা করে, লোকাল থানা থেকে বলছি, মিস অপরাজিতা কর কি বাড়িতে আছেন? না, নেই। কোথায় গেছেন? তা তো জানি না। আপনি কে? এই প্রশ্ন অবান্তর। বাসু বাঁ হাত দিয়ে ক্র্যাডেলটা টিপে দিলেন। লাইনটা কেটে গেল। টেলিফোনটা ধারক অঙ্গে বসালেন না, পাশে নামিয়ে রাখলেন। বললেন, নির্মলা, আপাতত তোমার ফোনটা এনগেজ থাকুক, না হলে থানা থেকে বারবার বিরক্ত করবে। অবশ্য নিষ্কৃতি তোমার নেই, একটু পরেই ওরা গাড়ি নিয়ে আসবে, তোমার জবানবন্দি নেবে। আমরা চলি। ওরা জিজ্ঞাসা করলে আমি কি স্বীকার করব আপনি এসেছিলেন, আপনি ফোনে কথা বলেছিলেন? নিশ্চয়ই, অত্যন্ত সত্যি কথা বলবে। বলেছিলেন বটে যে ধাবায় বসে গোস্ত রুটি চিবাতে হবে সুজাতাকে, বাস্তবে অতটা নিষ্ঠুর হলেন। গাড়িটা নিয়ে এসে উঠলেন এয়ারপোর্ট হোটেলের ডাইনিং রুমে। হেড স্টুয়ার্ড এগিয়ে আসতেই বাসু বললেন, এই দেখো বাল্টিমোর, কত দূর থেকে তোমাদের টানে আবার এসে পড়েছি। অ্যাংলো ইন্ডিয়ান স্টুয়ার্ড ওদের যত্ন করে বসালো। খাবারের অর্ডারও নিয়ে গেল। খাবার সার্ভ করতে যেটুকু সময় লাগলো তার মধ্যে উঠে গিয়ে বাসু বাড়িতে একটা ফোন করলেন। না, কোনো ডেভেলপমেন্ট হয়নি। তারপর থানা কেন অপরাজিতার খোঁজ করছে কৌশিক জানে না। সুজাতা মনে করিয়ে দিল, মামু,
আপনার পকেটে যে চিঠিখানা আছে তা আপনি কিন্তু খুলে পড়েননি এখনো। ঠিক ঠিক, মনে আছে আমার, নতুন কোনো পার্টি। সুজাতা বলল, অনেকদিন পর আপনার ভুল ধরেছি মামু। আপনি চিঠির প্রেরককে চিনতে পারেননি। মিনতি দাসী, মানে মেরিনগরের সেই মিন্টিদি, যাকে সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে গিয়েছিলেন প্যামেলা জনসন। আপনার মনে নেই? মরকতকুঞ্জের মিন্টিদি। তাই তো, সেই সারমেয় গেন্ডুকের মিন্টি। রোসো, চিঠিখানা এই মৌকায় পড়ে নি। ইতিমধ্যে সুজাতার জন্য একটা সিট্রা আর বাসু সাহেবের জন্য বিয়ার এসে গেছে, সঙ্গে ফিঙ্গার চিপস। বাসু খামটা খুলে ওর গর্ভ থেকে বার করলেন একটা ফটোগ্রাফ আর মিনতির চিঠি। ফটোটা দেখে আপন মনেই বলে ওঠেন, গুড গড। সুজাতা ঝুঁকে পড়ে বলে, কি, কার ফটো? বাসু সেটা বাড়িয়ে ধরেন। আশ্চর্য কোইন্সিডেন্স তো মামু, আধ ঘন্টার মধ্যে দুটো ভিন্ন ভিন্ন সূত্র থেকে একই লোকের ছবি হাতে এলো। বাসু প্রশ্ন করেন, তুমিও তাহলে চিনতে পারছো? নিশ্চয়ই, সুশোভন রায়, যদি না তার যমজ ভাই কেউ থাকে। অথবা পরেশ পাল। দাঁড়াও, মিন্টির চিঠিখানা আগে পড়ি। যারা মেদিনীনগরের মিনতি দাসীকে চেনেন না, তাদের জানিয়ে রাখা ভালো যে মিনতি ছিল মিস প্যামেলা জনসনের শেষ জীবনের সঙ্গী, যাকে ওই ভদ্রমহিলা তার সমস্ত সম্পত্তি দিয়ে গিয়েছিলেন। মিনতির লেখাপড়া বিশেষ হয়নি, কিন্তু মনটা সরল। মেদিনীনগরের সবাই তাকে ভালোবাসে। চিঠিখানা মিনতি নিজে লেখেনি, কাউকে দিয়ে লিখিয়েছে। তলায় গোটা গোটা হরফে মিনতির স্বাক্ষরটা আছে। কাগজ সেই মরকতকুঞ্জের মনোগ্রাফ করা দামি বন্ড পেপার। মিনতি এত কম চিঠি লেখে যে প্যামেলা জনসনের সেই শখের কাগজ এখনো শেষ হয়নি। পরম পূজনীয় বাসু সাহেব, প্রথমেই আমার অশেষ প্রণাম জানবেন। আপনার পক্ষে কোনো কাজই অসম্ভব নয়, তাই একটি ব্যাপারে আমি আপনার সাহায্য প্রার্থী। মেদিনীনগরে আমার এক প্রতিবেশী খ্রিস্টান বৃদ্ধ দুদিন আগে মারা গেছেন। তার মৃতদেহ স্থানীয় চার্চের ডেথ চেম্বারে একবাম করে রেখে দেওয়া হয়েছে, কারণ এই দুনিয়ায় বৃদ্ধের একটি মাত্র নিকট আত্মীয় আছে, তার পুত্র। সে প্রতি মাসে বৃদ্ধের খোরপোশের টাকা পাঠাত। বৃদ্ধের নাম জগদীশ পাল। তার পুত্রের নাম কেউ জানে না, তবে আমি তাকে দেখলে চিনতে পারি। মৃত বৃদ্ধের বাক্স ঘেটে তার ছেলের একটা ফটোগ্রাফ পাওয়া গেছে। ফটোখানা আমি চিঠির সাথে পাঠিয়ে দিচ্ছি। আমি জানি কলকাতা এক বিরাট শহর, সেখানে লক্ষ লক্ষ মানুষের বাস। যার নামটা পর্যন্ত জানি না, ফটো দেখে তাকে খুঁজে বার করা তো অসম্ভব। কিন্তু আমি একথা জানি যে পিকে বাসুর অসাধ্য কাজ কিছু নাই। একটা মানুষ যে আমার প্রতিবেশী, যে ডেথ চেম্বারে পড়ছে, তাকে কবর দেওয়া যাচ্ছে না। খ্রিস্টান না হয়েও এটা আমি মেনে নিতে পারছি না। আপনার কাছে একটাই অনুরোধ, আপনি যেন যথাকর্তব্য করেন। অন্তত আমার প্রতিবেশী জগদীশ পালের গোড় দেওয়ার ব্যবস্থাটা যাতে ত্বরান্বিত হয়। ইতি প্রণত মিনতি। বাসু বলে ওঠেন, ব্যাস, উঠে পড়ো সুজাতা, এক্ষুনি মেদিনীনগরে যাও।